বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে কাছের ও দূরের সকল শিক্ষার্থীদেরকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আপনাদের পরীক্ষা খুব নিকটবর্তী হয়ে গিয়েছে, তবে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে এই যে হঠাৎ করে আপনাদের সিলেবাসটা এবং এই বিষয়ের নাম সহ সবকিছু পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত নাম এবং সিলেবাস প্রকৃতপক্ষে আপনাদের 2026 সালের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য ছিল, বাট হঠাৎ করে আমাদেরকে ইনফরমেশন দেওয়া হলো গত সপ্তাহে যে সংযোজিত সিলেবাস এটা 2025 সাল থেকেই কার্যকর করা হবে। যে কারণে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ইতোমধ্যে আমি আপনাদের আজ সকালেই একটা মেসেজ সেন্ড করেছি। এই মেসেজের উপরে যে প্রশ্নের প্যাটার্ন এখানে আমি দিয়েছি, এই প্রশ্নের প্যাটার্ন অনুযায়ী আপনাদের পরীক্ষা হবে। তো আপনাদের সাবজেক্টের নাম ছিল মূলত বিজনেস ইংলিশ, বাট এখন এই সাবজেক্টের নামকরণ করা হয়েছে ইংলিশ ফর ফাইন আর্টস। আপনারা কি শুনতে পাচ্ছেন আমার কথা? এখানে কয়েকজন দেখতে পাচ্ছি, কয়েকজনকে একটু জি কম স্যার, করেন শুনতে আপনারা। পাচ্ছি। কেউ আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি বলছি কি স্যার, শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? কোনো প্রশ্ন থাকলে আপনারা কথা বলবেন, আমি একটু পরে আপনাদেরকে সময় দিব। তাহলে প্রথম কথা হচ্ছে যে আপনাদের সাবজেক্টের নাম কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে। সাবজেক্টের নামটা এখন থেকে আর বিজনেস ইংলিশ থাকবে না। সাবজেক্টের নাম হবে ইংলিশ ফর ফাইন আর্টস, যেটা আমি এখানে কিন্তু লিখেছি দেখেন। এই যে সাবজেক্টের নামটা হচ্ছে ইংলিশ ফর ফাইন আর্টস, এই নামকরণ করা হবে। এবং আপনাদের যে সিস্টেমে পরীক্ষা হতো এই সিস্টেমে কিন্তু আর পরীক্ষা হবে না, অর্থাৎ প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়েছে এবং যে নোটগুলো দেওয়া হয়েছে এগুলো কোনোটাই কোনো কাজে লাগবে না। অর্থাৎ ওই সিস্টেমটা পুরো চেঞ্জ করে আপনাদেরকে কমিউনিকেটিভ সিস্টেমে পরীক্ষা দেওয়ার জন্য বলা হয়েছে। এবং কমিউনিকেটিভ সিস্টেমের একটা মডেল আমাদেরকে দেওয়া হয়েছে যে কোন কোন বিষয়ের উপরে পরীক্ষা হবে। এবং সব থেকে ভালো সংবাদ এই যে আশা করা যায় যে প্রশ্নের প্যাটার্নটা আমি আপনাদের আজকে এখানে দিয়েছি অনুরূপ একটি প্রশ্ন আপনাদের হবে, এটা আমি মনে করছি। কারণ পরীক্ষায় মডারেশন সহ অন্যান্য কার্যক্রমের সাথে আমার সম্পৃক্ততা আপনাদের দোয়ায় থাকে আর কি। তো সঙ্গত কারণে আজকের যে প্যাটার্নটা দিয়েছি এবং গতদিন একটা প্যাটার্ন দিয়েছি, এই দুইটার মধ্যে আশা করা যায় যে প্রশ্নের ম্যাক্সিমাম অংশ আপনারা কভার করতে পারবেন। তো এখানে দেখেন, আমি কিন্তু সাবজেক্টের নামের পরে এখানে যে কাজটা করেছি দেখেন, ফর প্র্যাকটিস এখানে লিখেছি, শুধু প্র্যাকটিসের জন্য, অনুশীলনের জন্য আজকের এই ক্লাসটা নেওয়া হয়েছে। এরপরে আমি দিয়েছি দেখেন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অ্যান্সার দ্য কোশ্চেন্স বিলো। এখানে কিন্তু একটা প্যাসেজ থাকবে, কমিউনিকেটিভ সিস্টেমে যেমন থাকে একটা প্যাসেজ, এই প্যাসেজের উপরে আপনাদের 9 মার্কস থাকবে। কত মার্কস বললাম? 9 মার্কস থাকবে কিন্তু প্যাসেজের উপরে। তো এই 9 মার্কসের মধ্যে আপনাদের তিনটা প্রশ্ন থাকবে। 9 মার্কসের মধ্যে আপনাদের তিনটা প্রশ্ন থাকবে। নাইন মার্কসের মধ্যে তাহলে কয়টা প্রশ্ন থাকবে? তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্নে দেখেন, এখানে এই 9 মার্কস, তিনটা প্রশ্নের মধ্যে 1 নম্বরে এমসিকিউ। এখানে আমি যেটা দেখছি দেখেন, এমসিকিউ থাকবে, এই যে এমসিকিউ। তারপরে এখানে আছে ভার্ব কারেকশন, তারপরে আছে আপনার শর্ট কোশ্চেন, যেটা এই তিনটা অপশনে প্রশ্ন কিন্তু আসবে। যেমনটি আপনাদের ক্লাস আমার মনে হয় 3 4 থেকে শুরু করে একেবারে ইন্টার বা ডিগ্রি পর্যন্ত যেটা হয়ে থাকে, একটা প্যাসেজ থাকবে, প্যাসেজের আলোকে আপনার এমসিকিউ থাকবে, ভার্ব কারেকশন থাকবে অর্থাৎ ব্র্যাকেট ভার্ব, এরপরে হচ্ছে শর্ট কোশ্চেন। এই তিনটায় আপনাদের 9 মার্কস।
তো এখানে আপনাদের কিন্তু দেখা যাচ্ছে এই কোশ্চেনটা অবশ্যই থাকবে, শর্ট কোশ্চেন যেটা এটা থাকবেই। এই ভার্ব কারেকশন অথবা এমসিকিউ উঠিয়ে দিয়ে আপনাদের এই ট্রু ফলস দিতে পারে, এটা অপশনের মধ্যে ট্রু ফলস অথবা সামারি রাইটিং। তাহলে এই ট্রু ফলস অথবা সামারি রাইটিং এটা কিন্তু অপশনের মধ্যে থাকলো, এটা অপশনের মধ্যে থাকলো। আর মূলত আমাদের এই শর্ট কোশ্চেন যেটা আমি দেখছি, এই শর্ট কোশ্চেনটা কিন্তু অবশ্যই আপনাদের থাকবে। তাহলে এমসিকিউ না থাকলে ট্রু ফলস থাকবে, ভার্ব কারেকশন না থাকলে সামারি থাকবে। এটাই হচ্ছে প্যাসেজের উপরে আপনাদের এই যে 9 মার্কস, এই 9 মার্কসটা কিন্তু প্যাসেজের উপরেই আপনাদের পরীক্ষা দিতে হবে। তো এই প্যাসেজগুলো স্বভাবত আপনাদের বিষয়ের সাথে সম্পৃক্ত এমন কোনো প্যাসেজ আসতে পারে, যেহেতু ইতিপূর্বে কিন্তু আপনাদের এই যে বিজনেস ইংলিশে এরকম কোনো সিস্টেম ছিল না। কারিগরি বোর্ডে যতদিন পর্যন্ত আপনাদের ফাইন আর্টস এই সাবজেক্টটা সংযোজন করা হয়েছে, এর সাথে ইংলিশ সাবজেক্ট ছিল এবং ইংলিশ সাবজেক্টের নাম ছিল বিজনেস ইংলিশ। বাট এখন কিন্তু ইংলিশ ফর ফাইন আর্টস, এবং বিজনেস ইংলিশের যে মেথড ছিল পরীক্ষার, এই মেথড থেকে কমিউনিকেটিভ ইংলিশের মেথডটা সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ এখানে আপনাদের ওই যে ক্লাস 5 থেকে শুরু করে ইন্টার বা ডিগ্রি লেভেল পর্যন্ত যে কমিউনিকেটিভ সিস্টেমে পরীক্ষা হয়, এই কমিউনিকেটিভ সিস্টেমের উপরেই আপনাদের পরীক্ষাটা হবে। তাহলে আমরা জেনে নিলাম যে আমাদের যে প্যাসেজটা পড়তে হবে, এই প্যাসেজে কিন্তু মার্কস থাকবে 9, এবং সেখানে কয়টা বিষয় থাকবে, কয়টা প্রশ্ন থাকবে, এমসিকিউ অথবা ট্রু ফলস, তারপরে ভার্ব কারেকশন অথবা সামারি, তারপরে শর্ট কোশ্চেন। তাহলে এই তিনটার উপরে 3 3 করে আপনাদের কত মার্কস থাকবে? 9 মার্কস থাকবে। এরপরে দেখেন 4 নম্বর প্রশ্নে এসে ইনফরমেশন ট্রান্সফার, যেটা আমি বলছি ইনফরমেশন ট্রান্সফারটা হচ্ছে, আমি এখানে একটা তো এখানে আমরা আরেকটু কাজ করে নিই। ইনফরমেশন ট্রান্সফার যেটা এখানে দেখছি, দেখেন ইনফরমেশন ট্রান্সফার এটা কেমন জিনিস, আমরা বোধহয় প্রিভিয়াস ক্লাসগুলোতে করেছি, ইন্টারমিডিয়েট অথবা কি বলা যায় এসএসসি তে করেছি। যেমন একটা প্যাসেজ থাকবে, এই প্যাসেজের উপরে ভিত্তি করে কিছু তথ্য থাকবে, এই তথ্যগুলো প্যাসেজ থেকে নিয়ে সংশোধন করতে হবে, যেটা আমরা আজকের ক্লাসের শেষের দিকে দেখব। এরপর সাবস্টিটিউশন টেবল, এরপরে আছে কমপ্লিটিং সেন্টেন্স, এরপরে ফর্মাল লেটার, এরপরে হচ্ছে কম্পোজিশন। এই মোট 8টা প্রশ্নের উপরে আপনাদের পরীক্ষা দিতে হবে। পরীক্ষার সময় থাকবে কিন্তু 2 ঘন্টা। পরীক্ষার সময় 2 ঘন্টা, প্রশ্ন থাকবে 8টা, অর্থাৎ 8 কোশ্চেন থাকবে কিন্তু এখানে। তো আমাদের 9 মার্কস চলে গেল কিন্তু প্যাসেজে। তো প্যাসেজ আমি এখানে কিন্তু বেশ কিছু প্যাসেজ আপনাদের সিলেক্ট করেছি। দেখেন এস এম সুলতানের উপরে একটা প্যাসেজ আমরা এখানে লিখেছি, এস এম সুলতানের উপরে একটা প্যাসেজ। এই প্যাসেজটা বোধ হয় আমি মেবি গতকালকে রাত্রে মনে হচ্ছে যেন একটা মানে কি বলা যায় মডেল কোশ্চেন আপনাদেরকে সেন্ড করেছি, আপনারা একটু গ্রুপে দেখবেন। এই মডেল কোশ্চেনে এস এম সুলতানের উপরে একটা প্যাসেজ মেবি আমি দিয়েছি। যদি না দিয়ে থাকি তাহলে আমাকে একটু ইনফরমেশন দিবেন, আমি এই প্যাসেজটা আপনাদেরকে দিয়ে দেবো। এটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। তো এস এম সুলতানের উপরে একটা প্যাসেজ, এটা আপনারা একটু এক নজরে দেখবেন। এরপরে দেখেন জয়নুল আবেদিন, বিশিষ্ট চিত্রশিল্পী, এনার উপরে একটা প্যাসেজ। এরপরে হচ্ছে পাবলো পিকাসো, এনার উপরে একটা প্যাসেজ। তারপরে আছে মেবি লিওনার্দো দা ভিঞ্চি, যেটা নাকি ওনার লেখাটা কি মোনালিসা, একটা অত্যন্ত মূল্যবান একটা মানে কি বলা যায় যে একটা পোর্ট্রেট উনি এঁকেছিলেন, যার জন্য উনি খ্যাতি অর্জন করেছিলেন, এর উপরে একটা প্যাসেজ আছে। এরকম মেবি 10টি প্যাসেজ বোধ হয় আপনাদেরকে আমি দিয়েছি এখানে। এই 10টি প্যাসেজ আপনারা একটু খেয়াল করবেন। বিশেষ করে আমাদের দেশে যে সমস্ত চিত্রশিল্পীরা আছে, বিশেষ করে এস এম সুলতান, জয়নুল আবেদিন, এরকম ধরনের বিশিষ্ট কিছু ব্যক্তিবর্গ, অথবা রবীন্দ্রনাথ ঠাকুর, এরকম ধরনের কোনো ব্যক্তিত্বের উপরে আপনারা প্যাসেজ গুলো একটু টাচ করবেন। তো আশা করা যায় এই প্যাসেজ থেকে আপনারা 9 মার্কসের প্রশ্নের উত্তরটা খুব ভালোভাবে দিতে পারবেন। তো গেল এখানে প্যাসেজ। এরপরে আমরা প্যাসেজের পরে আমরা যে জিনিসটা দেখব, আমাদের 2 নাম্বার যে জিনিসটা রয়েছে, তাহলে প্যাসেজ আমি এখানে কয়টা দিয়েছি দেখেন, এম পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে একটা প্যাসেজ দিয়েছি। আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনী সহ এখানে তার মানে কি বলা যায় যে তার বিভিন্ন অ্যাক্টিভিটিস অর্থাৎ বিভিন্ন কর্মকাণ্ড সম্পর্কে এখানে তথ্য সংযোজন করা থাকবে। তার উপরে আপনার প্যাসেজের আলোকে এমসিকিউ অথবা ট্রু ফলস, তারপরে হচ্ছে আপনার ভার্ব কারেকশন অথবা এখানে বলা হচ্ছে সামারি, আর হচ্ছে শর্ট কোশ্চেন। এই 5টার মধ্যে যে কোনো 3টা অপশনে আপনার প্রশ্ন আসতে পারে। তো আবারও বলছি কিন্তু এস এম সুলতান এবং কি বলেছি
আরেকজন আমাদের চিত্রশিল্পী জয়নুল আবেদিন, এই দুইজনের জীবনীর উপরে প্যাসেজটা একটু পড়ে রাখবেন। এরপরে দেখেন ইনফরমেশন ট্রান্সফার যেটা আমরা করেছি, এখানে নীল আর্মস্ট্রং এর উপরে একটা রাইটিংস এখানে রয়েছে আমাদের। এই রাইটিংস এর উপরে আমরা কিন্তু একটা ইনফরমেশন ট্রান্সফার এখানে দেখতে পাচ্ছি। এই যে নীল আর্মস্ট্রং এর উপরে একটা ইনফরমেশন ট্রান্সফার আমি দেখতে পাচ্ছি। তো এনার উপরে কিছু তথ্য এখানে লেখা হয়েছে। এই তথ্যের উপরে ভিত্তি করে দেখেন এখানে ইভেন্ট, আপনারা এগুলো পড়েছেন। এখানে ইয়ার বা টাইম, এখানে আছে প্লেস, এখানে আছে তার অ্যাচিভমেন্ট। এই চারটা অপশনের উপরে কিন্তু আমাকে এখানে একটা ইনফরমেশন ট্রান্সফার একটা মানে ছক দেওয়া হয়েছে। এরকম ধরনের একটা ছক থাকবে, যে ছকের উপরে ভিত্তি করে আপনারা তথ্য এখানে সংযোজন করবেন। এখানে মেবি মার্কস আছে 5। তো এখানে ইভেন্ট আছে বর্ন, তারপরে ইয়ার তিনি কখন জন্মগ্রহণ করেন, তারপরে প্লেস তার স্থানটা এখানে লিখবেন, তারপরে অ্যাচিভমেন্ট তার কীর্তি, এখানে কিন্তু কিছু নাই। অর্থাৎ এই জায়গাটা কিন্তু ব্লাঙ্ক হয়েছে, এখানে আপনাকে কিছু লিখতে হবে না। তারপরে প্লেস, এটাও কিন্তু দরকার নাই, যেহেতু আমাকে চাইছে কোথায়, শুধু ইয়ার লিখতে বলেছে। এখানে রিসিভড বিএসসি, তিনি বিএসসি কখন এই ডিগ্রিটা তিনি অর্জন করলেন দেখেন। এখানে কিন্তু একটা তথ্য আমি দেব, এই যে তথ্যটা এখানে আমাকে লিখতে হবে। এই দুইটাই কিন্তু কোনো কাজ নাই, এই দুইটাই কোনো কাজ নাই। এরপরে লেফট ফর দ্য মুন, মুনের উদ্দেশ্যে তিনি কখন যাত্রা করলেন, এই সালটা আপনি এখানে লিখবেন। এখানে কিছু নাই, এখানে কিছু নাই, এখানে কিন্তু কোনো কাজ নাই। এরপরে দেখেন 20 জুলাই 1969, এখানে কি ঘটনা ঘটলো সেটা এখানে লিখতে হবে, বাট এখানে কিন্তু কোনো কাজ নাই। এভাবে আপনি ইনফরমেশন ট্রান্সফারটা আপনারা করবেন। তো এরকম ধরনের একটা প্যাসেজ আপনারা পাবেন, এই প্যাসেজের উপরে ভিত্তি করেই কিন্তু আপনাদের ইনফরমেশন ট্রান্সফারটা করতে হবে। এরকম একটা প্যাসেজ আপনারা আগে পাবেন আপনাদের প্রশ্নের মধ্যে। এখন দেখা যাচ্ছে যে এই প্রশ্নের উপরে এই প্যাসেজটা না এসে, এই যে কম্প্রিহেনশন অর্থাৎ প্যাসেজ যেটা আসলে 1 থেকে 3 পর্যন্ত লেখার কথা, এর উপরে ভিত্তি করেও কিন্তু এই ইনফরমেশন ট্রান্সফারের কি বলা যায় যে এটা আপনার মডেলটা আপনাদেরকে দিতে পারে। অর্থাৎ একই প্যাসেজের উপরে এই 4 নাম্বার প্রশ্ন পর্যন্ত প্রশ্ন আপনাদের আসতে পারে। তবে আশা করা যায় প্যাসেজ দুইটা থাকবে। 4 নাম্বার প্রশ্নের উপরে ইনফরমেশন ট্রান্সফারের উপরে স্পেসিফিক একটা প্যাসেজ থাকবে, এবং 1 থেকে 3 পর্যন্ত এটা প্যাসেজ থাকবে কম্প্রিহেনশন, যেটা এটা 1, 2 এবং 3 দাগ মিলে, অর্থাৎ 4 দাগ পর্যন্ত আমাদের কাজ শেষ হয়ে গেল। এখন আমরা 5 নাম্বার দাগের যাব। দেখি এখানে কিন্তু দুইটা আমি ইনফরমেশন ট্রান্সফার এখানে সেট আপ দিয়েছি। এই দুইটা ইনফরমেশন ট্রান্সফারটা আপনারা শুধুমাত্র কি করবেন, আপনারা এই দুইটা ইনফরমেশন ট্রান্সফার একটু প্র্যাকটিসের জন্য জাস্ট আপনাদেরকে দেওয়া হলো, এটা একটু প্র্যাকটিস করবেন। এরপরে দেখেন আমাদের সাবস্টিটিউশন টেবল রয়েছে এখানে 5 নাম্বারে, যেটা থাকবে এখানে 2.5 মার্কস থাকবে আপনাদের। তো এই 2.5 মার্কসের উপরে আপনারা সাবস্টিটিউশন টেবল পাবেন। এই টেবিলগুলো আমি মনে হয় প্রায় 10টার মতো টেবিল এখানে দিয়েছি, সেট আপ দিয়েছি। এই টেবিলগুলোর অ্যান্সারটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এরকম ধরনের টেবিল আসবে। আশা করা যায় এখান থেকে একটা টেবিল আপনারা পেতেও পারেন, এটা আমার মনে হচ্ছে হয়তো পাওয়া যেতে পারে। এরকম একটা টেবিল, অথবা গত যে ক্লাস দিয়েছি এরকম ওই টেবিলটা বেশ ইম্পর্টেন্ট। এই দুইটা ক্লাসের মধ্যে এই টেবিলের মধ্যে আপনারা একটা পাবেন সাবস্টিটিউশন টেবল। এখানে এবিসি 3টা রো রয়েছে, এই এবিসি এর উপরে মিলিয়ে, এবিসি এর উপরে মিলিয়ে কিন্তু আপনাদেরকে এই প্রশ্নটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখেন পাংচুয়ালিটির উপরে কিন্তু একটা তথ্য আমরা এখানে দিয়েছি। এই তথ্যটা ডিভাইস নাই, হ্যাঁ। তো পাংচুয়ালিটির উপরে একটা ইনফরমেশন এখানে আমরা দিয়েছি, সাবস্টিটিউশন টেবল দিয়েছি। এই টেবিলে কিন্তু 3টা রো রয়েছে, এই 3টা রো এর মধ্যে, সরি, 3টা কলাম রয়েছে। এই 3টা কলামের মধ্যে আমরা এ বি সি কে মিলিয়ে এখানে কিন্তু আমরা এতে লিখেছি পাংচুয়ালিটি যে হ্যাবিট, এটা হচ্ছে একটা অভ্যাস। বি তে লিখেছি ইটস দ্য হ্যাবিট অফ ডুইং এ থিং ইন ইটস এক্সাক্ট টাইম, এবং সি তে লিখেছি ইন এ ওয়াইডার সেন্স it denotes the habit of doing things in its exact time। এভাবে কিন্তু আমরা কি করব, এই 3টা রোকে অর্থাৎ কলামকে মিলিয়ে আমরা এখানে 5টি সেন্টেন্স তৈরি করব, এখানে কিন্তু 2.5 মার্কস থাকবে। তো আমরা 5 নাম্বার প্রশ্ন পর্যন্ত এখানে কথা বলেছি। এরপর আমাদের 6 নাম্বারে আর একটা প্রশ্ন থাকবে। এই প্রশ্নটা হচ্ছে কি, দেখেন এখানে কিন্তু আমি প্রায় 10টির মতো সাবস্টিটিউশন টেবল আপনাদের এখানে দিয়ে দিয়েছি, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন অ্যান্সার সহ। এরপর আমরা 6 নাম্বারে আসলাম।
এই যে 6 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, এখানে কিন্তু কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ এটা আপনাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে অনেক জারি করেছেন। এটা আসলে নতুন করে রুলস আলোচনা করার মতো তেমন কোনো সুযোগ বা সময়ও আমাদের নাই। জাস্ট এখানে আমি বোধহয় মেবি 10+10=20, অর্থাৎ 20টি আমি এখানে করেছি আপনাদের কমপ্লিটিং সেন্টেন্সের একটা এক্সাম্পল এখানে উপস্থাপন করেছি। তো এই এক্সাম্পলের আলোকে আপনারা এগুলো মোটামুটি একটু দেখবেন। আমি আবারও বলছি যে প্রিভিয়াস একটা ক্লাসের নোট দিয়েছি এবং আজকে একটা ক্লাস, এই দুইটা ক্লাস মিলে প্রশ্ন কিন্তু অধিকাংশ আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে আমার যতদূর মনে হয়। তো এখানে কিন্তু 20টি আমি কি করেছি, কমপ্লিটিং দিয়েছি এবং কমপ্লিটিং এর অ্যান্সারটাও কিন্তু পরপর দেওয়া হয়েছে। তো আমরা 6 নম্বর প্রশ্ন পর্যন্ত কিন্তু কি বলা যায় প্রাইমারিলি কিন্তু আলোচনা করলাম। তো এই আলোচনার উপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে আপনারা কথা বলেন, দেখি আমি আপনাদেরকে হেল্প করতে পারি কিনা। আপনি কি ফাইন আর্টসে? ফাইন আর্টসে না? তো কি অবস্থা বলেন? ইংলিশের তো নাম চেঞ্জ হয়ে গিয়েছে, শুনেছেন? এটা আসলে অত্যন্ত দুঃখজনক যে এ বাংলাদেশেই সম্ভব। এই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে এখান থেকে 15 দিনের মতো আগে। তো সে সময় আমাদেরকে বলা হয়েছে যে 2026 সালের যারা পরীক্ষার্থী, 2026 এর পরীক্ষার্থী যারা, তাদের জন্য এই সিলেবাসটা দেওয়া হয়েছে। আমার কথা বুঝতে পারছেন কিনা? 26 সালে আপনাদের পরের ব্যাচের জন্য হঠাৎ করে এখান থেকে বোধহয় 3 থেকে 4 দিন আগে আমাকে ফোন করে বলা হচ্ছে যে এটা 2025 সালের পরীক্ষার্থীদের জন্য প্রযোজ্য হবে। এবং আমাকে বলা হচ্ছে যে আপনি প্রশ্নের একটা ফরম্যাট পাঠান। আমি কিন্তু একটা প্রশ্ন আলটিমেটলি পাঠিয়েও দিয়েছি এই নতুন আঙ্গিকে, নতুন আঙ্গিকে মানে এই। তো এখন আমার কি করার আছে আর প্রতিষ্ঠানের কি করার আছে, এই তাড়াহুড়া করে এখন এই সাজেশন একটা মোটামুটি রেডি করে আমি একটা ওখানেও পাঠিয়েছি। আর আপনাদেরকে এই ব্রিফিং এর জন্য মূলত আজকে ক্লাসটা নিচ্ছি। তো এখন যে বিষয়টা হয়েছে বিজনেস ইংলিশের থেকে এখন যে সিস্টেমটা হয়েছে এটা অত্যন্ত সহজ, এতটাই সহজ যে বলার না। আমার কথা বুঝতে পারছেন কিনা? এটা একেবারে ক্লাস 3 থেকে শুরু করে একেবারে ডিগ্রি পর্যন্ত যে সিস্টেমে পরীক্ষা হয় ওই একই সিস্টেমে পরীক্ষা। এবং আমার মনে হয় কোনো স্টুডেন্ট যদি একদিনও না পড়ে তো সে ভালোভাবে পাশ করতে পারবে, কিন্তু গত যে সিস্টেমটা ছিল এটা পূর্ণ ছিল। এটা অত্যন্ত সহজ। আজকের ক্লাসটা বাসায় প্যাসেজ আমি তো আলোচনা করলাম যে আজকের ক্লাসটা বাসায় যে একটু দেখবেন, দেখার পরে দেখবেন যে আর একটা দিনও মনে হয় পড়া লাগবে। প্যাসেজ গুলো ঝামেলা না, আমি 10টা না 12টা প্যাসেজ এর মধ্যে দিয়েছি আজকে ক্লাসের মধ্যে, দেখবেন একটু ডাউনলোড করে নিয়ে নিন। এই প্যাসেজের মধ্য থেকে আশা করা যায় প্যাসেজ এসে যাবে। তো বিশেষ করে SM সুলতান এবং আমাদের যে আমাদের আরেকজন চিত্রশিল্পী আছে জয়নুল আবেদিন, এই দুইজনের উপরে একটু পরীক্ষা দেবেন, এই দুইজনের জীবনের উপরে একটু করবেন। হ্যাঁ, এই দুইজন থেকে আশা করা যায় দিবে, কারণ আমিও তো একটা প্রশ্নের ফরম্যাট পাঠিয়েছি, টোটাল একটা প্রশ্ন করে পাঠিয়েছি, বলা যায় না ওইটাও দিয়ে দিতে পারে। তো আপনারা এই দুটো ভালো করে দেখবেন। তাহলে আমরা কিন্তু যে ক্লাসটা দেখলাম এখন, এই ক্লাসে কিন্তু 8টি প্রশ্নের উপরে প্রশ্ন পরীক্ষা হবে। কয়টা প্রশ্ন বললাম? 8। তো এই 8টা প্রশ্নের মধ্যে দেখেন একেবারে প্রথমে আমি দিয়েছি, গুলো আপনারা একটু দেখে নিন। একেবারে প্রথমে আমি যে এটা দিয়েছি, এখানে একটা ব্রিফিং করেছি। এটা হচ্ছে দেখেন এই যে প্রশ্নের এই যে প্যাসেজ, এই প্যাসেজের উপরে 9 মার্কস, দেখেন ডান পাশে একেবারে প্রথমে উপরের দিকে দেখেন, দেখছেন? এরপরে 3 নাম্বার প্রশ্ন পর্যন্ত এখানে গিয়েছে MCQ, ভাব কারেকশন, শর্ট কোশ্চেন। তো MCQ যদি না আসে তাহলে ট্রু ফলস আসবে, আমি 4 নাম্বারে দিয়েছি, দেখেন আছে ট্রু ফলস আছে। এরপরে ভাব কারেকশনটা যদি ওরা ওভারলুক করে তাহলে সামারি আসবে। আমি ক্লিয়ার করতে পেরেছি কিনা? তাহলে আমাকে প্রস্তুতি নিতে হবে কয়টার উপরে? 5টার উপরে। এই 5টা থেকে আপনি পাবেন কয়টা? 3টা প্রশ্ন পেয়ে যাবেন, তাই তো? অর্থাৎ MCQ যদি না আসে ট্রু ফলস আসবে, ভাব কারেকশন না আসলে সামারি আসবে। আর আমার এই যে কোশ্চেনটা কিন্তু কনফার্ম থাকবে এখানে, শর্ট অ্যান্সার যেটাকে বলা হয় শর্ট কোশ্চেন আর কি, এটা থাকবে। তাহলে গেল 9 মার্কস। এরপরে 4 নাম্বার প্রশ্নে আছে ইনফরমেশন ট্রান্সফার। এটা তো আমি একটু আগে দেখাচ্ছিলাম।
ইনফরমেশন ট্রান্সফারের উপরে একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজের উপরে ভিত্তি করে হু, ইভেন্ট, এই দেখেন নিচের দিকে, এই প্যাসেজের নিচে একটু আসেন, প্যাসেজের নিচে এই দেখেন এখানে আছে না, একটু নিচে আসেন, সব করা আছে, প্যাসেজ আছে, পেয়েছেন এটা? হ্যাঁ, এই প্যাসেজ, এরকম একটা প্যাসেজ থাকবে। প্যাসেজের উপরে এই যে বর্ণ আছে, এই দেখেন নেম অফ ইভেন্ট, প্লেস, টাইম আছে নাকি এগুলো? আছে। তাহলে এরকম থাকবে, একেবারেই সহজ। এখন যেটা করেছে স্টুডেন্টের জন্য আর পড়ার কিছু নাই, ও কোনো রকম একবার দেখলেই হয়ে যাবে। তাহলে এটা গেল ইনফরমেশন ট্রান্সফার নাকি। এখানে মার্কস আমি কত দিয়েছি? মার্কস দেখেন তো কত দিয়েছি। ওই যে দেখেন মার্কস হচ্ছে 5, 5 মার্কস, তাই তো? এভারেজে কত হবে? 30 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। তাহলে এই 5 গেল, উপরে 9 গেল, 14। এরপরে সাবস্টিটিউশন টেবল, যেটা আমি একটু আগে দেখাচ্ছিলাম, এখানে কিন্তু 2.5। এরপরে কমপ্লিটিং সেন্টেন্স, এখানে রয়েছে 2.5 অর্থাৎ 2.5। এরপরে ফর্মাল লেটার, অর্থাৎ ফর্মাল লেটার তো বোঝেন, অ্যাপ্লিকেশন যেগুলো, অফিসিয়াল অ্যাপ্লিকেশন, এটা কিন্তু দুইটা আঙ্গিকে আসতে পারে, আমি বলছি। এরপরে হচ্ছে কম্পোজিশন। তো আমরা সাবস্টিটিউশন টেবল গুলো দেখছিলাম, এই দেখেন, এই যে সাবস্টিটিউশন টেবল দেখা যাচ্ছে, দেখছেন না? এই দেখা যাচ্ছে, আমি বোধহয় 10-12টা দিয়েছি, এগুলো একটু দেখেন। এর উত্তরও কিন্তু এখানে দেওয়া রয়েছে, দেখেন এই যে এর উত্তর সব দেওয়া আছে না? আছে। এরপরে দেখেন কমপ্লিটিং সেন্টেন্স, আমি তো দেখাচ্ছিলাম, এগুলো একটু দেখবেন জাস্ট। এরপর আমরা যেখানে যাব, এই যে ফর্মাল লেটার, এই ফর্মাল লেটারটা, এটা কিন্তু আমি বেশ কিছু লেটার এখানে দিয়েছি, দেখছেন? প্রথম দিকে আমরা নর্মালি যে লেটার আমরা স্টুডেন্টরা মানে স্কুলের হেডমাস্টার অথবা প্রিন্সিপালের কাছে দিই, এরকম ধরনের কিছু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে আমি দিয়েছি আই পর্যন্ত, তাই না? এরপরে দেখেন বিজনেস লেটার আছে নাকি, এই যে বিজনেস লেটার, এই বিজনেস লেটার গুলো কিন্তু আমি প্রিভিয়াস ক্লাসে আপনাদের করিয়েছি, এবং এর একটা নোটও আমি আপনাদের দিয়েছি, সলিউশন সি এর মধ্যে আছে। ওখান থেকে এর সব কয়টা লেটার আপনারা উত্তর পাবেন। আর উপরের গুলো অর্থাৎ প্রাতিষ্ঠানিক লেটারের আমি কিন্তু কোনো ইয়ে দেয়নি, অ্যান্সার শিট দেয়নি, এটা আপনাদের নর্মালি আছে সবার, তাই না? আছে না? আর এই যে বিজনেস লেটার যে অংশটা, এই যে অংশটা, এটা কিন্তু আলটিমেটলি আমি আপনাদের এই যে গত যে নোট দিয়েছি, ABC 3টা গ্রুপের উপরে সলিউশন, এর সি গ্রুপের মধ্যে আছে। যদি না থাকে আমাকে একটু ইনফরমেশন দিবেন, দিলে আমি আবারও দিয়ে দেবো। ঠিক আছে? তাহলে গেল লেটার। এরপরে কম্পোজিশন দেখেন, এই কম্পোজিশন, এখানে বেশ কিছু কম্পোজিশন আমি দিয়েছি। কম্পোজিশনের মধ্যে স্যার সি আর, জি বলেন। হ্যাঁ, কে কি বলছেন? কথা বলেন। স্যার সি গ্রুপের ওই পিডিএফটা তাহলে সি গ্রুপের পিডিএফটা দিয়ে দেবো, তাই তো? আচ্ছা দেখি, আজকে রাত্রে আমি ইনশাল্লাহ ওইটা। সি গ্রুপের যে নোট দিয়েছেন ওইটা আরেকটু কোনটা? জি স্যার। হ্যাঁ, সি গ্রুপের পিডিএফটা আমি দিয়ে দেবো, দেখি ওখানে এই লেটার গুলো আছে, বিজনেস লেটার গুলো আমার সব লেখা আছে ওখানে। আচ্ছা, কম্পোজিশন দেখেন, ইম্পর্টেন্স অফ আর্ট অন দ্য চিলড্রেন, একটু ভালো করে দেখেন এটা। আমি কিন্তু আমার মতো করে দিয়েছি, এটা একটু দেখেন ভালো করে, আশা করা যায় হয়তো এসে যেতে পারে, সম্ভাবনা খুব বেশি, কারণ এই মর্মে প্রশ্ন দেওয়া হয়েছে। যদিও আমি বলে ফেললাম এটা আসতে পারে। আনরেস্ট পলিটিক্স, এরকম ধরনের একটা ইয়ে আপনাদের এখানে আমি দেইনি, কিন্তু ক্লাসে বলে দিলাম। কি বললাম বলেন তো? আনরেস্ট পলিটিক্স, আনরেস্ট পলিটিক্স আমি কিন্তু এই সাজেশনের মধ্যে ইনক্লুড করিনি, এটা একটু দেখে রেখেন। তাহলে কয়টা দেখতে বললাম? ইম্পর্টেন্স অফ আর্ট অন দ্য চিলড্রেন, এটা দেখবেন। আনরেস্ট পলিটিক্স, এটা দেখবেন। নাই কিন্তু, এই এর মধ্যে নাই কিন্তু, আবার বলছি, সিলেবাসে না, এখানে নাই, কারণ সব সম্পৃক্ত করতে নেই এইভাবে। তাহলে এই দুইটা ভালো করে দেখবেন, অন্যগুলো মোটামুটি দেখবেন। এই হচ্ছে মোটামুটি আপনাদের প্রশ্নের নমুনা, অর্থাৎ 8 মার্কস, 8 পর্যন্ত দাগ নাম্বার আপনাদের প্রশ্ন থাকবে। তো এই প্রশ্নের মোটামুটি মডেল একটা দিয়ে দিলাম। আগামীতে আমি আরো একটা ক্লাস আগামী সপ্তাহে নেব, দেখি আরো একটা দুইটা মডেলের উপরে একটু ক্লাস নেওয়া যায় কিনা। তো আজকে এ পর্যন্ত আমি ক্লাস শেষ করতে চাচ্ছি। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে বা জানার থাকে বলেন, কোনো কথা থাকবে। জি। না না, এই তো সাজেশন দিয়েছি, আমি তো ও দুটো স্পেসিফিক একটু বললাম। আমি কি জানি না কি হিন্দুটা হবে কিনা। আমি একটু বললাম আপনাদের যে এই দুটো একটু আপনারা প্রিফার দিয়েন, একটু গুরুত্ব দিয়ে দেখেন আর কি, যেহেতু এখানে কিন্তু মার্কস 7, এটা একটু হিসাব। হ্যাঁ স্যার, কি পলিটিক্স বললেন? বুঝতে পারছি না, কি পলিটিক্স? আনরেস্ট, আনরেস্ট পলিটিক্স, ও আনরেস্ট আচ্ছা। বোঝেন না? অস্থিতিশীল রাজনীতি, বোঝেন?
স্যার যে এমসিকিউ গুলো দিচ্ছেন আগে পিডিএফ ওই এমসিকিউ গুলো পড়লে হবে? না না, এমসিকিউ পড়তে হবে না, ওই এমসিকিউ এখানে দরকার হবে না, এখানে প্যাসেজের উপরে এমসিকিউ থাকবে। বুঝতে পেরেছেন? আমার আগের গুলো কথা কি হবে বুঝতে না? পারছেন না পারেননি? হ্যালো, আমার কথা কি বুঝতে পেরেছেন? স্যার সবকিছু নেট কাটা কাটা আসতেছে, বোঝা বোঝা যাচ্ছে না? আচ্ছা, অসুবিধা হলে আমাকে 8টার পরে হোয়াটসঅ্যাপে নক করেন, হোয়াটসঅ্যাপে ফোন করে জি কথা বলেন, স্যার। সমস্যা নাই। জি, স্যার রাত 8টার স্যার পরে নাম্বার বলেন। হোয়াটসঅ্যাপে কথা বলবেন আমার সাথে সরাসরি, কোনো সমস্যা থাকলে। স্যার আপনার নাম্বারটা একটু বলেন। হ্যাঁ, 01740। আমি লিখে দিচ্ছি এখানে, 40। 7409206669। এই যে আমি লিখে দিয়েছি, এই যে দেখতে পাচ্ছেন কি ডিভাইসে দেখা যাচ্ছে? জি স্যার। এই যে মাঝখানে আমি লিখে দিয়েছি। জি স্যার। আচ্ছা, তাহলে এই নাম্বারটা রাখেন। কোনো ধরনের অসুবিধায় আমাকে রাত্রে অর্থাৎ 8টার পরে আমাকে হোয়াটসঅ্যাপে রিং করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলবো। কোনো ধরনের সমস্যা হলে সরাসরি আমার সাথে যোগাযোগ করেন। আর এই যে সাজেশন একটা দিলাম প্র্যাকটিসের জন্য, এটা দেখেন, আশা করা যায় এর মধ্য থেকে আপনারা প্রশ্ন পেয়ে যাবেন। তো আবারও বলছি, এস এম সুলতানটার উপরে একটু ভালো করে দেখবেন, এবং ওই যে জয়নুল আবেদিন, এই দুইটা প্যাসেজ অর্থাৎ কম্প্রিহেনশনের জন্য এই দুইটা ভালো করে দেখবেন। আর কম্পোজিশন বললাম কি যেন, ইম্পর্টেন্স অফ আর্ট অন চিলড্রেন, এটা দেখবেন ভালো করে। আনরেস্ট পলিটিক্সটাও ভালো করে দেখবেন। মেরিট অ্যান্ড ডিমেরিট অফ মোবাইল ফোন, এটাও একটু দেখে রেখেন। ঠিক আছে? তো এ পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। সকলে ভালো থাকেন, শুভকামনায়। আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সালাম আলাইকুম। কোথায় বাসা আপনার? আমার হচ্ছে বাসায় তাহলে বাসায় থাকেন না? বাসায় থাকি ক্লাসে আসেন না? বাসায় থাকি বলাই দেওয়ার জন্য বলতেছিলাম তো ঠিক আছে। তো ঠিক আছে, আগামী সপ্তাহে আবার একটা ক্লাস নিয়ে তো দেখি, এর মধ্যে কোনো ঠিক থাকে আমার ফোনে কথা আগে ক্লাস করা হয়েছে মোটামুটি আমি ক্লাস করা হচ্ছে না এমনি আমার এই নিবন্ধনে কোনো হয়ে যাবে না হচ্ছে না ভেজা কিন্তু আমার এটা করা আছে তাও